হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সাথে ক্লাস 6 এর হিস্ট্রি সাবজেক্ট সেকেন্ড সামেটিভ আলোচনা করব। কিন্তু তার আগে বলে রাখি যে আগে আমি তোমাদের এই হিস্ট্রি সাবজেক্ট ক্লাস 6 সেকেন্ড সামেটিভ নিয়ে আলোচনা করেছিলাম। সেটা ছিল ফার্স্ট পার্ট, আজকে সেকেন্ড পার্ট। আজকে আলোচনা করব আমাদের এই হিস্ট্রি সাবজেক্ট অতীত ও ঐতিহ্য ষষ্ঠ শ্রেণী। অতীত ও ঐতিহ্য ষষ্ঠ শ্রেণী। তো তার আগে আমি বলে রাখি যে আমরা গতদিন যতটা পড়েছিলাম তারপরের থেকেই আমি পড়ব। দেখো, বেদের ভূগোল বৈদিক সাহিত্যে পর্বত ও নদীর নাম থেকে মহাদেশের মহাদেশে আর্যদের বসতির কথা জানা যায়। তো এখানে হিস্ট্রি সাবজেক্ট মানেই একটা মজাদার সাবজেক্ট। আর এই মজাদার সাবজেক্টের প্রত্যেকটা লাইনেই প্রায় কোশ্চেন, কিন্তু তার মধ্যে থেকে কিছু কোশ্চেন আমি সিলেক্ট করেছি। যে কোশ্চেনগুলো সাধারণত সেকেন্ড সামেটিভ তথা ফাইনালেও আসার মতন কোশ্চেন। তো সেকেন্ড সামেটিভের জন্য তোমরা প্রস্তুত হও। আর গরমের ছুটি শুরু হয়ে গেছে। এর মধ্যেই আমরা সবগুলো পড়ে নেব। বৈদিক সাহিত্যে বিশেষ করে ঋগ্বেদে ভূগোল বিষয়ে অনেক আলোচনা রয়েছে। ঋগ্বেদে হিমালয়, হিমবত ও কাশ্মীরের মুজবন্ত সিংহের উল্লেখ আছে। বিন্ধ্য পর্বতের উল্লেখ নেই। তাহলে কোনটায় কোনটা উল্লেখ আছে আর কোনটা নেই সে সম্পর্কে কোশ্চেন আমি কিন্তু দিয়ে রেখে দিয়েছি। ঋগ্বেদে অনেক নদীর কথা বলা হয়েছে। তার মধ্যে বা তার থেকে মনে হয় ওই নদীর কাছাকাছি এলাকাগুলিতে ছিল আদি বৈদিক যুগের বসতি। ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী ছিল সিন্ধু। দেখো, এখানেও লাইনে লাইনে কোশ্চেন। সরস্বতী নামে যে নদীর কথা ঋগ্বেদে রয়েছে তা আজ আর খুঁজে পাওয়া যায় না। ঋগ্বেদের মানুষ গঙ্গা ও যমুনা নদীর এলাকার সঙ্গে বিশেষ পরিচিত ছিলেন ছিলেন না। ঋগ্বেদের ঋগ্বেদের একেবারে শেষের দিকে একমাত্র গঙ্গা ও যমুনা নদীর কথাই পাওয়া যায়। তাহলে ঋগ্বেদের যুগে কি কি নদীর কথা পাওয়া যায় এখানে কোশ্চেন। ঋগ্বেদের ভূগোল থেকে আদি বৈদিক সভ্যতা কতটা ছড়িয়েছিল তা বোঝা যায়। আজকের এই আফগানিস্তান, পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের সঙ্গে আদি বৈদিক যুগের মানুষের পরিচয় ছিল। সিন্ধু ও তার পূর্ব দিকের নদীগুলি দিয়ে ঘেরা অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান। ওই অঞ্চলটিকে বলা হতো সপ্ত সিন্ধু অঞ্চল। তাহলে সপ্ত সিন্ধু অঞ্চল একটা কোশ্চেন। পরবর্তী পরবর্তী বৈদিক সাহিত্যের বর্ণনায় ওই ভূগোল আস্তে আস্তে বদলে গিয়েছিল। গঙ্গা, যমুনা, দোয়াব এলাকার পরবর্তী উল্লেখ পরবর্তী বৈদিক সাহিত্যে অনেক বেশি। এর থেকে বোঝা যায় যে বৈদিক বসতি পাঞ্জাব থেকে পূর্ব দিকে হরিয়ানাতে সরে গিয়েছিল। পরবর্তী বৈদিক সাহিত্যে পূর্ব ভারতের নিচু নজরে দেখা হয়েছে। তার থেকে মনে হয় পরবর্তী বৈদিক সাহিত্যের পূর্ব সীমা ছিল উত্তর বিহারের মিথিলা পর্যন্ত। গঙ্গা নদীর সমভূমি অঞ্চলে ছড়িয়ে পড়ার পরে বা ফলে বৈদিক সমাজে কৃষির প্রচলন হয়। অর্থাৎ যেখানেই নদী সেখানেই সাহিত্য তৈরি হয়েছে বা সেখানেই কিন্তু সমতল অঞ্চল, সেই জায়গাগুলোতে সাধারণত বসতি বা লোকালয় গড়ে উঠেছে আর সেখানে কিন্তু কৃষিকাজও উন্নতি হয়েছে। পরবর্তী বৈদিক সাহিত্যের মূল ভৌগোলিক অঞ্চল ছিল সিন্ধু ও গঙ্গার মাঝের এলাকা। তাছাড়া গঙ্গার উপত্যকার উত্তর ভাগ ও গঙ্গা যমুনা দোয়াবও তার ভেতরে পড়ে। দেখো, এখানে আবার একটা টুকরো কথা রয়েছে যে মহাকাব্য পরবর্তী বৈদিক সাহিত্যের আরেকটি অংশ হলো এই মহাকাব্য। মহাকাব্য কথার মানে মহৎ বা মহান কাব্য বা কবিতা। কোনো বিশেষ ঘটনা, দেবতা বা বড় রাজবংশের শাসককে নিয়েই মহাকাব্য লেখা হতো। তো সেই আদি বৈদিক যুগ থেকেই কিন্তু সেটা হয়ে আসছে। তার সঙ্গে থাকতো ভূগোল, গ্রহ, নক্ষত্র ও গ্রাম নগরের কথা। সমাজ জীবনের অনেক বা নানা দিক, রাজনীতি, যুদ্ধ ও উৎসবের কথাও মহাকাব্যের মধ্যে মিশে থাকতো। ৭টি বা অন্তত ৮টি স্বর্গ বা ভাগে ভাগ করা হতো মহাকাব্য। কবির মূল ঘটনার বা কাব্যের প্রধান চরিত্রের নামে মহাকাব্যের নাম দেয়া হতো। অর্থাৎ মহাকাব্য যেমন হতো সেই অনুযায়ী নাম দেয়া হতো। প্রাচীন ভারতীয় মহাদেশের সবথেকে জনপ্রিয় মহাকাব্য ছিল রামায়ণ ও মহাভারত। তো রামায়ণ মহাভারত সম্পর্কে আমরা কিন্তু আমাদের
আ যারা বয়োজ্যেষ্ঠ আ আছেন যারা, তাদের কাছ থেকে কিন্তু এই মহাভারত বা রামায়ণের কাহিনী আমরা অনেক জেনেছি। এবার দেখো বৈদিক যুগ ও প্রত্নতত্ত্ব। বৈদিক সাহিত্যে তামা ও ব্রোঞ্জের ব্যবহারের কথা স্পষ্ট। শেষ দিকে রচনায় লোহার ব্যবহারের ধারণা পাওয়া যায়। ঘোড়া ছিল অন্যতম পালিত পশু। ঘোড়ায় টানা রথ ও তীর ধনুকের ব্যবহার ছিল উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাহলে বৈদিক সাহিত্যের বৈশিষ্ট্য হচ্ছে ঘোড়ায় চড়ে যুদ্ধ করা আর এই তীর ধনুক নিয়ে বর্শা নিয়ে যুদ্ধ বা তলোয়ার নিয়ে যুদ্ধ করা। উপমহাদেশের হরপ্পার নাগরিক সভ্যতার অবসানের পরের প্রত্নতাত্ত্বিক অবশেষ পাওয়া যায় বিভিন্ন স্থানে। সেগুলি সবই গ্রামীণ সভ্যতার পরিচয় দেয়। এই সমস্ত কেন্দ্রগুলিতে ঘোড়ার ও পরবর্তী পর্যায়ে এই লোহার ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। তো তখন লোহার ব্যবহার ছিল। তবে মনে রেখো আগের থেকে আলাদা কোনো নতুন সভ্যতার চিহ্ন মেলে না। একটা মিশ্র বৈশিষ্ট্য এবং এই অঞ্চলগুলিতে দেখা যায়। পরবর্তী বৈদিক যুগে একই রকমের মাটির পাত্র বানানো হতো। অর্থাৎ তখন এই লোহার ব্যবহার সবে শুরু হয়েছে। আর মাটি দিয়ে ব্যবহার্য জিনিস অর্থাৎ আমাদের ব্যবহারিক জীবনে অর্থাৎ প্রাত্যহিক জীবনের ব্যবহৃত জিনিসপত্র মাটি দিয়েই তৈরি হতো। সেই পাত্রগুলির রং ছিল ধূসর। অর্থাৎ মাটির রং তো সাধারণত ধূসরই হয়। তারপরে সেগুলো একটু পোড়ালে আরো ধূসর হয়ে যায়। সেগুলির সেগুলির গায়ে ছবি আঁকা হতো। আ এদের বলা হতো চিত্রিত ধূসর মাটির পাত্র। হরিয়ানার এই ভগবানপুরের অর্থাৎ খ্রিস্টপূর্ব ১৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১০০০ অব্দ এই লোহার ব্যবহারের আগের সময়ের প্রচুর পরিমাণে চিত্রিত ধূসর মাটির পাত্রে বাসন পাওয়া গেছে। অর্থাৎ প্রত্নতত্ত্ব থেকেই সাধারণত আমরা এগুলো জানতে পেরেছি। এই মাটির পাত্র এলাহাবাদের পূর্ব দিকে বিশেষ পাওয়া যায়নি। এই অত্র খিঞ্জর রেখা, হস্তিনাপুর এবং অহিচ্ছত্র নোহ প্রভৃতি জায়গাগুলিতে খ্রিস্টপূর্ব ১০০০ অব্দের পরের সময়ের মাটির বাসন ও লোহার ব্যবহারের প্রমাণ মেলে। এছাড়াও অনেক জায়গায় প্রাচীন গ্রামের চিত্র খুঁজে পাওয়া যায়। লোহার তীরের ফলা, বর্ষার ফলা, আংটি, পেরেক, ছোরা, বড়শি, নানা ধরনের মাটির পাত্র বা তামা ব্রোঞ্জের গহনা, মাটির তৈরি মানুষ আ এ মানুষ ও পশুর মূর্তি পাওয়া গেছে। অর্থাৎ মানুষ ও পশুর মূর্তিও পাওয়া গেছে। কিন্তু দেখো, ভেবে দেখো এই হরপ্পার মতো উন্নত এই পরিকল্পিত নগর সভ্যতার পর বৈদিক গ্রামীণ সভ্যতা গড়ে ওঠার অনেক কারণ হতে পারে। কিন্তু তার আগে এই পৃষ্ঠাটা যাওয়ার আগে আমরা দেখব যে আমরা এই যে ইতিহাসে ম্যাপ পয়েন্টিং বা এই ম্যাপ কিভাবে ধরবো, কিভাবে এটা করব, এটা নিয়ে কিন্তু আমাদের কিন্তু কনফিউশন কিন্তু আগাগোড়াই থেকে যায়। তো কখনো সাধারণত আমরা ভুলবশত দেখে ফেলি যে এটা আমরা সাধারণত এটা পূর্ব দিক ধরে ফেলি। এটা পশ্চিম ধরে গেল। এটা উত্তর, এটা দক্ষিণ। তো সাধারণত আমাদের এই যে বইটাকে সাধারণত এই যে অ্যান্টি ক্লকওয়াইজ এরকমভাবে ঘুরিয়ে দিতে হবে। এইভাবে যদি আমি ঘুরিয়ে নিই তাহলে কিন্তু আমাদের এই বিচার করা কিন্তু খুব সহজ হয়ে যাবে। কোন দিকটা কি? অর্থাৎ আমি যদি ঘুরিয়ে নিই অ্যান্টি ক্লকওয়াইজ আমার সামনের দিকটাই হবে পূর্ব দিক, আর পশ্চিম দিকটা হবে পেছনের দিকটা। আর বাম দিকটা দক্ষিণ দিক, উত্তর দিক, আর ডান দিকটা হচ্ছে দক্ষিণ দিক। তাহলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। অর্থাৎ সামনের দিকটা পূর্ব, পেছনে পশ্চিম, আর বাঁদিকে উত্তর আর ডানদিকে দক্ষিণ। চলে আসি আবার পরে। বৈদিক রাজনীতি। অর্থাৎ রাজনীতি এখন আছে, তখনও ছিল। সেই রাজনীতি আর এই রাজনীতির মধ্যে একটু তফাৎ আছে। তো সেই তফাৎগুলো আমরা সাধারণত লক্ষ্য করি বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সাধারণত আ রাজনীতিগুলোকে লক্ষ্য করতে পারি। বৈদিক সাহিত্য মূলত ধর্মীয় সাহিত্য। কিন্তু তার থেকে সেই সময়ের রাজনীতি বিষয়ে বেশ কিছু তথ্য জানা যায়। ঋগ্বেদের যুদ্ধে জিতে লুটপাট চালানোর জন্য দেবতার আশীর্বাদ চাওয়া হতো। আবার পরবর্তী বৈদিক সাহিত্যে শাসকদের জন্য বেশ কিছু যজ্ঞের কথাও রয়েছে। অর্থাৎ যাগযজ্ঞ তখন ছিল, এখনো আছে। এখনো কিন্তু আমরা অন্ধবিশ্বাস যাগযজ্ঞ করলেই নাকি সবকিছু পাওয়া যায়। কিন্তু সেটা তখনো ছিল, এখনো আছে। তবে রাজনীতির ঘটনার সরাসরি বর্ণনা বৈদিক সাহিত্যে খুব কম। এবার আসি সেই টুকরো কথা, অর্থাৎ ১০ রাজার যুদ্ধ। এই যুদ্ধের কথা ঋগ্বেদে অনেক আছে, তার মধ্যে বিখ্যাত হলো ১০ রাজার যুদ্ধ। এটা ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস। এখানে একটা কোয়েশ্চেন। তার সঙ্গে অন্যান্য ১০ টি গোষ্ঠীর রাজাদের যুদ্ধ হয়েছিল। সুদাস ১০ রাজার জোটকে হারিয়ে দিয়েছিলেন। ফলে এর ফলে ভারত গোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা বেড়েছিল। নদীর উপর একটি বাঁধ ভেঙে দিয়েছিলেন সুদাস। হয়তো নদীর জলের উপর অধিকার বজায় রাখার জন্যই এমনটা করা হয়েছিল। এই যুদ্ধের সঙ্গে পরবর্তী মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কিছুটা মিল রয়েছে। দেখো এই ১০,০০০ যুদ্ধের সঙ্গে কিন্তু আমাদের এই কুরুক্ষেত্রের যুদ্ধের অনেকটা মিল লক্ষ্য করা যাচ্ছে।
চলে আসি। তো চিত্রগুলো দেখেই আমরা সাধারণত বুঝতে পারছি যে সেই সময়টায় সাধারণত কি ধরনের অস্ত্র ব্যবহার করা হতো, মানুষ কি ধাতু ব্যবহার করতো, একটা মোটামুটি ধারণা কিন্তু আমরা এই চিত্র থেকেই কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো, চলে আসি পরের পাতায়। পরের পাতায় দেখো টুকরো খবর, পরবর্তী বৈদিক সাহিত্যের রাজা। পরবর্তী বৈদিক সাহিত্যের এক জায়গায় রাজা হওয়ার একটা গল্প আছে। দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ, প্রতিবারই দেবতারা অসুরদের কাছে হেরে যেতেন। চিন্তায় পড়ে দেবতারা জেতার উপায় ঠিক করে বা ঠিক করার জন্য বসেন আলোচনায়। বোঝা যায় যে কোনো রাজা বা রাজা না থাকলে, হ্যাঁ, রাত থাকার জন্যই দেবতাদের এই পরিণতি। অর্থাৎ একটা লিডার। তো এখন দেখো না, আমাদের স্কুলে, ক্লাসে আ সমস্ত জায়গায় একটা লিডার না থাকলে কিন্তু আমরা সেই দলটাকে বা সেই শ্রেণীটাকে পরিচালনা করতে পারি না। তবে বোঝা যায় যে কোনো রাজা না থাকলে বা না থাকার জন্যই এই দেবতাদের এই পরিণতি। এবার দেবতারা রাজা খুঁজতে লাগলেন। সবাই একমত হয়ে দেবতাদের মধ্যে সেরা বীর ইন্দ্রকেই রাজা বাছলেন। ইন্দ্র দেখতেও বেশ ভালো ছিলেন। তার সর্বত্র তার তাই সবাই তাকেই রাজা মেনে নিলেন। এবার কিন্তু এই দেবতার ইন্দ্রের নেতৃত্বে জয়ী হতে থাকলেন। উপরের এই গল্পটি পড়ে ভেবে বলো কেন রাজার দরকার ছিল? তাহলে রাজা দরকার, রাজা না হলে, লিডার না হলে আমাদের দলটাকে পরিচালনা করবে কে? যখন দেখো স্কুলে দেখা যায় যে টিচার চলে যাওয়ার পর একজন ক্যাপ্টেন রাখে। সেই ক্যাপ্টেনই কিন্তু সেই ক্লাসের দেখভাল করে এবং সেই অনুযায়ী কিন্তু আ আ নাম লিখে রাখা হয়। টিচার তার মতন ব্যবস্থা নেয়। এবার দেখো, ঋগ্বেদে গ্রাম মানে শুধু গ্রামীণ বসতি নয়, একটি ছোট নগর গোষ্ঠীকে গ্রাম বলা হতো। আলাদা কয়েকটি পরিবার নিয়ে সম্ভবত ওই ছোট জনগোষ্ঠী বা গ্রাম তৈরি হতো। ঋগ্বেদে জন, গণ, বিষ প্রভৃতি শব্দ অনেকবার ব্যবহার হয়েছে। সেগুলি দিয়েই এই গ্রামের থেকে বড় একটি জনগোষ্ঠীকে বোঝানো হতো। ঋগ্বেদে যুদ্ধে জেতার, লুটপাটের নানান কথা রয়েছে। গবাদি পশু ও ঘোড়া লুট হতো সবচেয়ে বেশি। তো সেই সময় প্রয়োজনীয় জিনিস ছিল এই ঘোড়া আর হচ্ছে কি, গবাদি পশু। তা না হলে কিন্তু যুদ্ধ করতে পারবে না। ঋগ্বেদের রাজা শব্দের নানান রকম ব্যবহার রয়েছে। রাজা কথার আক্ষরিক অর্থ নেতা। অর্থাৎ কে? নেতা যে ধরনের দায়িত্ব সামলাতেন তার ভিত্তিতেই ঠিক হতো তার নাম। রাজাকে বিষপতি অর্থাৎ বিষ বা গোষ্ঠীর প্রধান বলা হয়েছে। কখনো বা এই রাজা গোপতি বা গবাদি পশুর প্রভু বলেও পরিচিত হতো। তাহলে দেখো, পশুদের কিন্তু সেই সময় প্রচন্ড গুরুত্ব ছিল। কিন্তু এখনো আছে। ঋগ্বেদে রাজা মানুষের জমির দখল পায়নি। তাই নরপতি বা ভূপতি শব্দগুলি ব্যবহার ঋগ্বেদে নেই। এই বিদত, বিদত নামের একটি নামের একটি প্রতিষ্ঠানের কথা ঋগ্বেদে রয়েছে। রাজা বা বিশেষ সদস্যরা বিদতের সদস্য ছিলেন। সেখানে এই যুদ্ধের কথা আলোচনা হতো। আবার যুদ্ধে লুট করা সম্পদের ভাগ বাটোয়ারা হতো। এখন যেমন হয়, আগেও ঠিক তেমনই হতো। সেই ভাগাভাগির দায়িত্ব সামলাতেন রাজা। পরবর্তী বৈদিক যুগে রাজা শাসককে পরিচিত হলো। তখন তিনি হলেন ভূপতি বা মহীপতি। ভূপতি হলেন অর্থাৎ জমির পতি বা মালিক। আর মহীপতি হলেন পৃথিবীর রাজা। রাজ্যের প্রজার বা জনগণের প্রধান হিসেবে রাজার উপাধি হলো নৃপতি বা নরপতি। অর্থাৎ যিনি বা নর, অর্থাৎ এই মানুষের রক্ষাকারী। এভাবেই গোষ্ঠীর নেতা হয়ে উঠেছিল রাজা। জনগণ পরিণত হলো তার অনুগত প্রজায়। পরবর্তী বৈদিক যুগে এই রাজনৈতিক অবস্থা বদলে গিয়েছিল। ব্রাহ্মণ্য সাহিত্যের দেবতা ও অসুরদের লড়াই তারই উদাহরণ। রাজা যে এলাকাটি শাসন করতেন তাকেই বলা হতো রাজ্য। তাহলে রাজ্য কোনটা, কাকে বলা হতো, রাজা কাকে বলা হতো, নেই কথার অর্থ কি? এই কোশ্চেন গুলো কিন্তু আমি আগেই সিলেক্ট করে ফেলেছি। পরবর্তী বৈদিক যুগে এই জাতি গোষ্ঠী বা গোষ্ঠীর উপজাতি বা গোষ্ঠীর নেতার নামে অঞ্চলের নাম রাখা হতো। যেমন কুরু, পাঞ্চাল ইত্যাদি। এইভাবে অঞ্চল থেকে প্রাথমিকভাবে রাজ্যের ধারণা গড়ে ওঠে। একটি নির্দিষ্ট অঞ্চলের উপর দখল থাকলে তবেই কেউ রাজা হতে পারত। ধরা পড়ে বা ধরা হতো সেই অঞ্চলের মানুষরা ওই রাজার শাসন মেনে চলবে। রাজ্য শাসন চালানোর জন্য রাজার কিছু কর্মচারী থাকতো, আর থাকতো সেনাবাহিনী। তো তখন যখন রাজা বা সেনাপতি বা রাজ্যের যে অন্যান্য সদস্য তারাই কিন্তু দেখভাল করতো। এখনো কিন্তু সেই মন্ত্রী, আ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিভিন্ন মন্ত্রীদের নিয়েই কিন্তু আমাদের রাজ্য বা দেশ পরিচালিত হয়। রাজার কথা এলেই প্রজার কথাও এসে পড়ে। রাজা যে অঞ্চলে শাসন করতেন সেখানকার বাসিন্দারাই তার প্রজা। প্রজা না থাকলে রাজার শাসন চলবে না। প্রজাদের সমস্যা মেটাবেন রাজা। তার বিনিময়ে প্রজারা তাকে মেনে চলবে। এটাই ছিল মানে সেকালের নিয়ম। অর্থাৎ কর দেবে, রাজা দেখবে তাদেরকে প্রজারা ভালো থাকে কিনা সেদিকে লক্ষ্য রাখবে। প্রাচীনকালে এই রাজা হওয়ার অনেক উপায় ছিল।
কেউ যুদ্ধে জিতে রাজা হতেন, আবার কেউ বা রাজার ছেলে হিসাবে পরবর্তী রাজা হতেন। অর্থাৎ এই বংশ পরম্পরায় রাজা কিন্তু তখন এই ব্যবস্থাটা ছিল। কখনো বা গোষ্ঠীর সবাই মিলে নিজেদের মধ্যে থেকে একজনকে রাজা হিসেবে বাছাই করত। রাজারা অনেক সময় পুরোহিতদের পরামর্শে নানান রকম যজ্ঞের আয়োজন করতেন। যেমন অশ্বমেধ যজ্ঞ আর রাজস্বীয় যজ্ঞ, এই বাজপেয়ী যজ্ঞ ইত্যাদি। তো যুদ্ধে যাওয়ার আগে কিছু যজ্ঞ হতো। আমরা যেমন পরীক্ষা দেওয়ার আগে কি, "মা সরস্বতী তুমি একটু দেখো, নাহলে তো আর পারবো না।" তো এরকম তখনও ছিল যে যুদ্ধে যাওয়ার আগে তারা এই যাগযজ্ঞের প্রচলন ছিল। এখনো সেইরকম ধরনের কিছু আছে। যুদ্ধে জিতে ফিরে এসেও যজ্ঞ করতেন। অর্থাৎ জয়লাভের পরে আমাদের যে আনন্দটা প্রকাশ করব সেই যজ্ঞের মধ্যে দিয়ে তখনও ছিল, এখনো আছে। যজ্ঞের মধ্যে দিয়ে রাজারা নিজেদের ক্ষমতা জাহির করতে চাইতেন। শাসকদের জন্য নানা রকম যজ্ঞ ও অনুষ্ঠানের কথা পরবর্তী বৈদিক সাহিত্যে বলা হয়েছে। শাসকের কাজে সাহায্য করতে যারা তাদের রক্তিম আ রক রক রক্তিম বলা হতো। হয়তো এদের থেকেই পরে মন্ত্রীর ধারণা এসেছে। পরবর্তী বৈদিক যুগে বিদতের কথা পাওয়া যায় না। তার বদলে সভা ও সমিতির গুরুত্বের কথাও জানা যায়। সভাতে বয়স্ক ব্যক্তিরা যোগ দিতেন। আর গোষ্ঠীর সবাই এই সম্ভবত সমিতির সদস্য ছিলেন। সমিতিতে নানা রকম রাজনীতির বিষয়ে আলোচনা করা হতো। দেখো, এই পর্যন্তই আমরা পড়ব। তারপরে দেখো একটা টুকরো কথা, অর্থাৎ বেদের যুগে কর দেয়া হতো। কর ব্যবস্থা মানে কি? ট্যাক্স। এখনো দেয়া হয়, তখনও দেয়া হতো। গোষ্ঠী জীবনে ১ম দিকে জমির উপরে নেতার কোনো অধিকার ছিল না। কিন্তু নেতার নেতৃত্ব চালানোর জন্য তার ধন-সম্পদের দরকার ছিল। তার স্বভাবত কৃষি থেকেই পেতেন। শাসকরা ঋগ্বেদের যুগে শাসকরা কর দিতেন। তবে জোর করে করের বোঝা প্রজাদের উপর চাপিয়ে দেওয়া হতো না। প্রজারা নিরাপদে থাকার জন্য স্বেচ্ছায় এক ধরনের কর রাজাকে দিত। ঋগ্বেদে এই করই ছিল বলি নামে পরিচিত। তবে পরবর্তী বৈদিক যুগে দলপতি সম্ভবত জোর করে বলি বা কর আদায় করতেন। তো সেই সময়ে কর আদায় হতো একটু জোর করেই। কিন্তু এখনো কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কিছুটা ঐরকম ধরনের হয়। তবে বলা যাবে না যে বলির মতন ওরকম আ আ নরকীয় কাজ তখন হতো না। অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে কর হয়ে উঠেছিল বাধ্যতামূলক। যুদ্ধে যারা হেরে যেত তাদের থেকেও রাজারা জোর করে কর আদায় করতেন। তো যে জয়লাভ করবে তার তো ক্ষমতাটা সে জাহির করবেই। সেই নীতিটা তখন যেমন ছিল এখনো তেমন আছে। তাহলে আমরা এখানে শেষ করছি। পরবর্তী অর্থাৎ 3rd পার্ট আমি কিন্তু এই পরের ভিডিওতেই দেব। তার আগে যে কোয়েশ্চেন গুলো আমি সিলেক্ট করেছি সেই কোয়েশ্চেন গুলো 2nd সামেটিভ পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। চলো কোয়েশ্চেন গুলো দেখে নিই। ১ নম্বর কোয়েশ্চেন হলো, ঋগ্বেদের যুগের গুরুত্বপূর্ণ নদী কোনটি? ২ নম্বর দেখো, সপ্তসিন্ধু অঞ্চল কাকে বলে? ৩ নম্বর, বৈদিক যুগের অন্যতম পালিত পশু কোনটি? ৪ নম্বর, মহাকাব্য কথাটির বাংলা আভিধানিক অর্থ কি? ৫ নম্বর, বৈদিক যুগের অন্যতম প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। ৬ নম্বর, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য মহাকাব্য কোনটি ছিল? ৭ নম্বর, বৈদিক সাহিত্য কি ধরনের সাহিত্য? ৮ নম্বর, বৈদিক যুগের অন্যতম যুদ্ধ কোনটি? ৯ নম্বর, সুদাস কে ছিলেন? ১০ নম্বর, বৈদিক যুগের কোন যুদ্ধের সঙ্গে মহাভারতের যুদ্ধের কাহিনীর মিল আছে? তো এই ধরনের কোয়েশ্চেন গুলোর মধ্যে থেকে কিছু আমি আলোচনা করে দিয়েছি। যদি সমস্যা এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা রিকোয়েস্ট করে দেবে। ১১ নম্বর দেখো, জনগোষ্ঠী কিভাবে তৈরি হলো? ১২ নম্বর, রাজা কথার বাংলা আক্ষরিক অর্থ কি? ১৩ নম্বর, বিষপতি কাকে বলে? ১৪ নম্বর, বিদত কি? এর কাজ কি? ১৫ নম্বর দেখো, মহীপতি কাকে বলে? ১৬ নম্বর, নি বা নর কথার অর্থ কি? ১৭ নম্বর, রাজ্য চালাতে কি রাজার প্রয়োজন? হ্যাঁ, রাজা না হলে কি রাজ্য চলবে? এখন যেমন চলে না তখনও চলত না। ১৮ নম্বর, টিকা লেখো। অশ্বমেধ যজ্ঞ ও রাজস্বীয় যজ্ঞ। ১৯ নম্বর, রক্তিম কাদের বলা হতো? আর শেষ কোশ্চেন অর্থাৎ ২০ নম্বর, বলি কি? অর্থাৎ বলিটা তখন কোনো ক্ষেত্রে জোর করে চাপিয়ে দেওয়া হতো। সেই সেই ধরনের একটা কোশ্চেন কিন্তু আমি এখানে সিলেক্ট করেছি। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট। অর্থাৎ এখানে এই যে ২০ টা কোশ্চেন আমি আলোচনা করেছি, এই ২০ টা কোশ্চেনই কিন্তু ভেরি ইম্পোর্টেন্ট। তোমরা সবাই পড়ে নেবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও আমি 3rd পার্ট অবশ্যই দেব। কিন্তু তার আগে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে। আর প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার হবে তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।